হ্যালো, আমি কাশীনাথ ভট্টাচার্য আবার ফিরে এলাম আপনাদের কাছে সকার গল্পের নতুন একটা অধ্যায়। আজ আমাদের আলোচনার পেনাল্টি এবং টাইম ব্রেকার, বহু হৃদয় ভেঙে দেওয়ার পেনাল্টি গল্প বিশ্বকাপ। ফুটবলে পেনাল্টি মানে রোমাঞ্চ, নাটক, আর এখানে কোনো মধ্যম পন্থা নেই। হয় ভালোবাসুন, নয় ঘৃণায় চোখ ফিরিয়ে থাকুন। যে খেলায় কোনোভাবেই ফল খুঁজে পাওয়া যাচ্ছে না, জয়কে চিনিয়ে দেয় টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউট। কিন্তু যে কোনো ফুটবলারের কাছে জানতে চাইলে সবাই নিঃসংকোচে জানাবে, কেউই পছন্দ করেন না ওই অভিশপ্ত 12 গজের দূরত্বে যেতে। পেনাল্টি দেওয়া হয় খেলার মাঝে। কোনো ফুটবলার বিধি না মেনে বিপক্ষের কাউকে বিপজ্জনক জায়গায় আটকে দিন। রেফারি বাঁশি বাজান এবং পেনাল্টি নির্দেশ দেন। একটাই শট নেওয়া যায়। আবারও বিধিভঙ্গ করলে রেফারি সেই শট পুনরায় নেওয়ার সিদ্ধান্ত দিতে পারেন, দেনও। কিন্তু একটাই বৈধ শট, যা থেকে একটাই গোল হওয়া বা না হওয়া সম্ভব। পেনাল্টি শুটআউট সম্পূর্ণ আলাদা। 90 বা 120 মিনিটে খেলা শেষে যখন খেলা অমীমাংসিত, প্রথমে 5টি করে পেনাল্টি নেওয়ার সুযোগ পায় দুটি দল। তাতেও মীমাংসা না হলে যতক্ষণ পর্যন্ত না জয়ী দল চিহ্নিত হচ্ছে, চলে পেনাল্টি নেওয়ার খেলা। আত্মজীবনীতে পেলে তাই লিখেছিলেন, পেনাল্টিতে গোল করে ভীতুরা। টাই ব্রেকারের নাটকীয়তা বাদ দিলে পেলের কথা সর্বাংশে সত্যি। যিনি পেনাল্টি মিস করছেন তার মানসিক অবসাদ কল্পনা করাও কঠিন। শুধু তারই নয়, গোটা দলই ভেঙে পড়ে, আত্মবিশ্বাসের চির ধরে। আর শুধুই কি সেই দল, সমর্থকরাও যে একইভাবে দুমড়ে মুচড়ে যান ওভাবে হেরে। ঠিক উল্টো ছবি আবার জয়ী দলের শিবিরে। চওড়া হাসি, তুরীয় আনন্দ, একে অপরকে জড়িয়ে ধরা, কারো কারো চোখে জলের অঝোর ধারা। বিশ্বজয়ে করে ফেলার অনুভূতি যেন। আনন্দের সীমা নেই। যার শেষ শটে গোল থেকে জয়ে এসেছে, যে গোলকিপার টাই ব্রেকারে অন্তত একটাও শট বাঁচিয়েছেন, সবাই কোলে তুলে দিচ্ছেন তাকে। সুপার হিরো তিনিই তখন। গ্যালারিতে সমর্থকদের মধ্যেও একই ছবি। ইতিহাসের বিচারে পেনাল্টির উৎপত্তি শুরুতেই, শুট আউট এসেছিল পরে। যেহেতু রাগবির সঙ্গে ফুটবলের গাঁটছড়া ছিল, সেই ধারা মেনেই। রাগবিতে পেনাল প্রভিশন ছিল, ফুটবল পরে রাগবি থেকে সরে যায় এবং কিছু কিছু নিয়ম এসেছিল সেখান থেকেও। 1891 সালে ফুটবলে পেনাল্টির প্রচলন। এটা সেই সময় যখন ফুটবলের নিয়মগুলো লিপিবদ্ধ হতে শুরু করেছে। নিয়ম ছিল, কোনো ফুটবলার ইচ্ছাকৃতভাবে হাতে বল লাগালে বা বিধিসম্মতভাবে বিপক্ষের কোনো ফুটবলারকে আটকাতে না পারলে ডাইরেক্ট ফ্রি কিক দেওয়া হবে। 1872 সালের এই নিয়ম পরের দিকে পাল্টে রেফারিকে ক্ষমতা দেওয়া হয়েছিল অন্যান্য কিছু ক্ষেত্রেও ডাইরেক্ট ফ্রি কিকের নিদর্শন দেওয়ার। পেনাল্টির নিয়ম প্রচলনের ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন এক ফুটবলার, তার নাম উইলিয়াম ম্যাকগ্রাম। গোল লাইনের কাছাকাছি বিপক্ষ নিয়ম ভাঙলে আরও কঠিন শাস্তি পাওয়া উচিত, তিনি বিশ্বাসী ছিলেন এই ভাবনায়। যথারীতি প্রথম দিকে তাঁর এই ভাবনায় সহমত হতে পারেননি অনেকেই। কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড কিছুদিন পর ব্যাপারটা নিয়ে উৎসাহী হয়। সেই সময় আন্তর্জাতিক ফুটবল যতটুকু খেলা হতো, এই IFAB নিয়ম মেনেই। তর্ক বিতর্ক চলছিলই, শেষ পর্যন্ত ম্যাকগ্রামের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছিল 1891 সালের জুন মাসে। ফুটবল পুরোপুরি পাল্টে গিয়েছিল তারপর। IFAB সভায় ভোটে গৃহীত হয়েছিল পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত। স্কটিশ লিগ এবং FA কাপের কোয়ার্টার ফাইনালে ফাউল এবং বিপজ্জনক খেলার নানা দৃষ্টিকটু ব্যাপার উঠে আসার পর বোর্ডে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার 4 দিন পরই প্রথম পেনাল্টি দেওয়া হয় ইংল্যান্ডে ক্লাব লিগের ম্যাচে। তারপর থেকে নিজের গোলের কাছাকাছি কোনো ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজাচ্ছেন রেফারিরা। একেবারে শুরুর দিকে ফুটবলাররা অবশ্য পেনাল্টির সিদ্ধান্তের সঙ্গে পরিচিত ছিলেন না বলে গোলকিপার আর শুটারের মাঝখানে এসে দাঁড়িয়েও পড়তেন। পরে নিয়ম জেনে আর কেউ তেমন করেননি। কিন্তু জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল রেফারিদের। প্রথমে বক্স থেকে ফুটবলারদের বের করে দেওয়া নিয়ে। নতুন নিয়ম সম্পর্কে জানতেন না বলে বেরোতেই চাইতেন না কোনো ফুটবলার।
1902 সালে গোল আর পেনাল্টি এরিয়া সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিয়ম তৈরি করা হয়। সেই নিয়মের পর থেকে সমস্যা কমে, এখনও গোল আর পেনাল্টি এরিয়ার ওই একই নিয়ম প্রযোজ্য। কিন্তু নতুন সমস্যা শুরু হয়েছিল পেনাল্টি থেকে গোল আটকাতে গোলকিপাররা গোল লাইন ছেড়ে বেরিয়ে আসতে শুরু করার পর। শুটারকে বিভ্রান্ত করতে, তার উপর মানসিক চাপ বাড়াতে গোলরক্ষকরা নিজেদের মতো করেই কৌশল করছিলেন। 1905 সালে তাই গোলরক্ষকদের এই স্বাধীনতাও ছিনিয়ে নেওয়া হয় আইন করে। এখনও শট নেওয়ার আগে পর্যন্ত গোল লাইন ছেড়ে বেরোতে পারেন না কোনো গোলকিপার। শুরুর দিকে অমীমাংসিত ম্যাচ আবার খেলতে হতো, রিপ্লে হতো, কোনো সময় নেওয়া হতো টসের সাহায্য। এই দুটির কোনোটিই সম্ভব না হলে লটারি করেও বিজয়ী দলকে বেছে নেওয়ার রীতি ছিল। পেনাল্টি শুটআউটের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল এই লটারির রীতির। 1968 সালে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ইসরায়েল হেরেছিল বুলগারিয়ার কাছে লটারিতে। ইসরায়েলের এক সমর্থক ইউসেফ লাগান, তার একেবারেই পছন্দ হয়নি এই পদ্ধতি। তিনি প্রস্তাব দিয়েছিলেন, তাঁর সেই প্রস্তাব আইএফএতে গৃহীত হয় 27 জুন 1970 সালে। শুটআউটের নিয়ম লিপিবদ্ধ হওয়ার পর প্রথম প্রয়োগ দেখা গিয়েছিল ইংল্যান্ডে ওয়াটিনি কাপের সেমিফাইনাল, হাল সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। সেমিফাইনালে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের পরও অমীমাংসিত ছিল খেলা। শুরু হয় পেনাল্টি শুটআউট। জর্জ বেস্ট কখনো বিশ্বকাপে খেলতে পারেননি, তবে পেনাল্টি শুটআউটে প্রথম গোল তাঁরই, আর প্রথম মিস ডেনিস লর্ড। হাল সিটির গোলরক্ষক ইয়ান ম্যাকেঞ্জি আটকে দিয়েছিলেন তাঁর শট। সেই ম্যাকেঞ্জি প্রথম গোলরক্ষক পেনাল্টি শুটআউটে যিনি গোল বাঁচিয়েছিলেন। আবার দর্শকের কাছে নায়ক থেকে খলনায়কও হয়ে গিয়েছিলেন সেই ম্যাকেঞ্জি। গোলরক্ষক হিসেবে শট নিতে গিয়েছিলেন প্রথমে, তার সেই শট গিয়েছিল বাইরে, সে কারণে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল হাল সিটিকে। বিশ্বকাপের টাইব্রেকার শুরু হয় 1978 সালে। সেই নিয়মের প্রয়োগ প্রথম হয়েছিল 4 বছর পর 1982 সালে। বিশ্বকাপের ফাইনালেও কি টাইব্রেকার হবে? ফিফা 1986 সালের প্রতিযোগিতার আগে সম্মতি জানিয়েছে। তারপর দুটি বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউট দেখা গিয়েছে, 1994 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং 2006 সালে জার্মানিতে। এখনো পর্যন্ত মোট 30 বার বিশ্বকাপ দেখেছে পেনাল্টি শুটআউট। দুটি ফাইনালে সুপারস্টাররা মিস করেছেন। 1994 সালে রোবের্তো বাজ্জিওর শট বাইরে গিয়েছিল, ব্রাজিলকে বিশ্বকাপ দিয়েছিল তাঁর মিস। অথচ তার আগে ইতালিকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য পনিটেল বাজ্জিওর প্রশংসায় মুখর ছিল বিশ্ব। আর 2006 সালে দাভিদ ট্রেজেগুয়ে পারেননি পেনাল্টি থেকে গোল করতে, সেটা ছিল দলের দ্বিতীয় শট। ফ্রান্স শেষ পর্যন্ত হারিয়ে ওই পেনাল্টি মিসের কারণে। চাপের মুখে ভেঙে পড়ার বহু ঘটনা থাকলেও আলাদা করে দুটি পেনাল্টি মিস বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমটা জিকোর, ব্রাজিলের তারকা মিস করেছিলেন ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পরিবর্তন হিসেবে মাঠে নেমে। দ্বিতীয়টি আসামোয়া গিয়ান, 2010 কোয়ার্টার ফাইনালে ঘানার তারকা গোল দিতে পারেননি উরুগুয়ের বিরুদ্ধে। পেনাল্টি শুটআউট তুলে দেওয়ার বহু চেষ্টাও হয়েছে, যেমন 1993 সালে ফিফা সিদ্ধান্ত নিয়েছিল সোনালী গোলের মাধ্যমে খেলার ফয়সালা করা। পরে 2002 সালে রূপলি গোলও সৃষ্টি হয়েছিল। অতিরিক্ত সময়ে কোনো দল গোল পেলেই খেলা শেষ হয়ে যেত সোনালী গোলের নিয়মে। রূপলি গোলে সেই নিয়ম পাল্টে অতিরিক্ত সময়ে প্রথমার্ধ শেষে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু 2004 সালে দুটি নিয়মই তুলে দেওয়া হয়। সম্প্রতি আরও একটি নিয়ম কোনো ক্ষেত্রে চালু হয়েছে, বলা হচ্ছে ABBA রুল। এই নিয়ম চালুর প্রধান উদ্দেশ্য কোনো দলই যাতে পরে শট নিতে গিয়ে বাড়তি চাপে না পড়ে। টসে জিতলে আগে শট নেওয়া যাবে, আগে বলা ছিল। সবাই একমত যে পরে যারা শট নিচ্ছেন বাড়তি চাপে পড়ে যাচ্ছেন, তাই ABBA নিয়মে শট নিলে কোনো দলই বাড়তি চাপে পড়বেন না বলা হচ্ছে এখন। টস হবেই, জয়ী দল প্রথমে শট নেবে, দ্বিতীয় দলের কেউ নেবেন পরের শট। এবার প্রথমত আবার প্রথম দলের কেউ কিন্তু আসবেন না, দ্বিতীয় দল থেকে কেউ নেবেন দ্বিতীয় শটটা, তারপর আবার প্রথম দলের পক্ষে নেওয়া হবে পরপর দুটি শট। এভাবেই এগোবে। দুটি দলেরই অন্তত 5টি করে শট হয়ে যাওয়ার পরও ফয়সালা না হলে এভাবেই চলবে শট নেওয়ার পালা।
বারবারই পেনাল্টি শুটআউটের পর প্রশ্নটা বিরাট হয়ে উঠে আসে যে এর হাত থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? সত্যিই নেই, অন্তত যতক্ষণ না অন্য কোনো উপায়ে অমীমাংসিত ম্যাচে জয়ী দলকে চিহ্নিত করা যাচ্ছে। আজকের যুগ থেকে আবার পুরোনো দিনে ফিরে গিয়ে আমরা তো আর টস করে বা লটারির মাধ্যমে বিজয়ী দলকে বেছে নিতে পারি না। তাই অপেক্ষা থাকবে অন্য কোনো নিয়মে, যা এই পেনাল্টি শুটআউটের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেবে ফুটবলার এবং দর্শকদের। আজ এই পর্যন্তই। সকার গল্পের নতুন অধ্যায় নিয়ে ফিরে আসবো আবার তাড়াতাড়ি। স্টে টিউন টু স্ট্রাইকিং সেকেন্ডস। হাস্তা লা ভিস্তা।